হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইকোনমি সিরিজ। তোমরা যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই, ইন্ডিয়ান ইকোনমির উপর প্রতিটা সিরিজে 25টা করে এমসিকিউ থাকছে। চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের করিয়ে যাচ্ছি। এক একটা চ্যাপ্টারে যদি নাম্বার অফ কোশ্চেন বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ওই পার্টিকুলার চ্যাপ্টারে অনেকগুলো সিরিজ করে তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো পুরো এন্টায়ার ইন্ডিয়ান ইকোনমি আমি তোমাদেরকে কিন্তু এরকম করে করাবো। অলরেডি আমি যেগুলো করিয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো একটুখানি তোমরা দেখে নাও যাতে তোমরা বুঝতে পারো। আর এখন আমি তোমাদেরকে ইন্ডিয়ান ইকোনমির নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন থেকে অলরেডি আমি 75টা এমসিকিউ তোমাদেরকে আমি সলভ করিয়ে দিয়েছি। আজকে আরও এরকম 25টা এমসিকিউ আমি তোমাদেরকে করাবো, আরও হয়তো 50টা মতো এমসিকিউ এর উপরে আমি করাবো। টোটাল মোটামুটি যেমন যেমন কোশ্চেন্স তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে এবং মেন্সে এসছে, তো সেরকম টাইপের কোশ্চেন্স আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ইউপিএসসি ট্রেন্ড যেমন থাকে তো তার দিকে তাকিয়েও মোটামুটি টপিকটার যে ডাইনামিক যে দিকটা যেগুলো রয়েছে তো সেগুলোর দিকে খেয়াল রেখে এই কন্টেন্টগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা রেগুলার দেখে যাও, যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট যারা রয়েছে, ডাব্লিউবিসিএস এর মেন্সের কথা তোমরা যারা ভাবছো, ইন্টারভিউর কথা তোমরা যারা ভাবছো, তারা এগুলো দেখে যাও। আবারও একবার তোমাদেরকে স্মরণ করে দিই, ডাব্লিউবিসিএস এর জন্য কিন্তু তোমরা অবশ্যই এই জিকের দিকে এত মাথা না দিয়ে তোমরা কিন্তু ম্যাথ, জিআই, ডেসক্রিপটিভ পেপার, বাংলা, ইংরেজি এইগুলোর দিকে কিন্তু তোমরা ধ্যান দাও। বারবার করে বলছি, অপশনাল পেপার মানে ডেসক্রিপটিভ পেপার যেটা রয়েছে 800 নম্বরের এবং তার সঙ্গে ম্যাথ, জিআই টোটাল 1000 নাম্বারের দিকে তোমরা ফোকাস করো। এনশিওর করো যে এইখানে যত ম্যাক্সিমাম নাম্বার স্কোর করে যায়। রিমেনিং যে জিকে পেপার যেগুলো রয়েছে সেখান থেকে 19-20 হবে, আহামরি বিশেষ কিছু হবে না। কন্টেম্পোরারি সময় যা চলে, রেগুলার পেপার পত্রিকা তুমি যদি পড়ে থাকো, বেসিক যে কোনো টেক্সট বই যদি খুঁটিয়ে খুঁটিয়ে জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, পলিটি হোক, ইকোনমি হোক, তুমি দেখে দেখে যাও, একটা মোটামুটি সম্মানজনক স্কোর তুমি করবে, এটুকু নিশ্চিতভাবে যে ভরসা রাখতে পারো। কিন্তু যদি মোটামুটি তোমার ওই ডেসক্রিপটিভ পেপারগুলো যদি বিগড়ে যায়, ডাব্লিউবিসিএস এর মেন্স ক্লিয়ার করা কিন্তু খুবই চাপ। ঠিক আছে, তো চলো ইন্ডিয়ান ইকোনমিতে যেহেতু একটা 100 নম্বরের কোশ্চেনের পেপার আছে ডাব্লিউবিসিএস এর মেন্সে, তো সেখানে আচ্ছা কাছা কোশ্চেন্সও দেয় এবং ভালো করে তোমাদের অনেকেরই ইন্ডিয়ান ইকোনমিতে একটা ভীতি থাকে। তো এই জন্য যেহেতু সামনে প্রিলিমস রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র প্রিলিমসের জন্য নয়, ডাব্লিউবিসিএস এর মেন্সের কথা মাথায় রেখেই কিন্তু এগুলো করা হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আগের দিন তো 25টা করিয়েছিলাম, আজকের আরও 25টা আমরা করবো। ওকে, নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশনের। বেশ, নেক্সট কোশ্চেন মানে আজকের মতো প্রথম কোশ্চেনটা কি আছে একটুখানি দেখে নি। চলো, তো হোয়াট ওয়াজ দ্য মেইন এমফেসিস অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ডিউরিং 1951 to 90? তো বলছে যে 1991 থেকে মানে 1951 থেকে 1990 এই যে ফেজটা, তার মানে দেখো প্রি লিবারালাইজ ফেজ, যেটা এলপিজি মডেল আমরা কবে নিলাম বা নিউ ইকোনমিক পলিসি আমরা কবে নিলাম 1991 সালে। তা দেখবো যে এর আগে কিরকম কন্ডিশন আমাদের ছিল, এর পরের আমাদের কন্ডিশন কেমন হলো। তোমরা যদি দেখো 2020 সাল, 2021, 2022 এর মেন্সে ইকোনমি পেপারে কিন্তু এখান থেকে অনেকগুলো কোশ্চেন ছিল এবং বেশ ধাসু ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল কোশ্চেন ছিল। বুঝতে পারবে এগুলো আমাদের, তাই এই কারণেই কোশ্চেনগুলো আমরা রেডি করছি বা করছি যাতে আমরা পরীক্ষার খাতায় এগুলো মানে চাপ না লাগে। কি ছিল আমি আগের দিন তোমাদেরকে বললাম যে মূলত কি, যে প্রি লিবারালাইজ ফেজে ইন্ডিয়া হচ্ছে কি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর দিকে বা পাবলিক সেক্টরের দিকে ধ্যান দিয়েছিল, রাইট। আফটার এলপিজি মডেল, আফটার 1991, তো দেখবো ইন্ডিয়া যে পাবলিকের জায়গায় আস্তে আস্তে ইনভেস্টমেন্টের কনসেপ্ট এলো, হ্যাঁ, আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হলো কিনা। রিসেন্টলি যেমন আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া স্পেস ক্ষেত্রে প্রাইভেটাইজেশন করে দিয়েছে, জানো না? তো সেক্ষেত্রে আমরা নতুন নতুন জিনিস পড়ছি। অ্যাটমিক এনার্জির ক্ষেত্রে প্রাইভেটাইজেশন করে দিয়েছে। আমাদের হচ্ছে যে বিমার ক্ষেত্রে 74% পর্যন্ত, আগে তো প্রাইভেটাইজেশন ছিল, এখন 100% করে দিয়েছে। তাহলে এই যে আস্তে আস্তে চেঞ্জেসগুলো হচ্ছে সেটা কিন্তু আফটার 1991, রাইট। আচ্ছা, আর যেগুলো বললাম এগুলো রিসেন্ট হয়েছে, তাহলে কি হবে? হোয়াট ওয়াজ দ্য মেইন এমফেসিস অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ডিউরিং 51 to 90? এনকারেজিং প্রাইভেট সেক্টর ডমিনেন্স। হবে না? আমি এই কথাগুলো এই জন্য বলছি, হয়তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, বাট এই কনসেপ্টগুলো থাকলে তুমি আনসার করতে পারবে। হয়তো এই কোশ্চেনটা আসবে না, কিন্তু আমি তোমাকে যে গল্পগুলো বললাম এই গল্পগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং তখন এই গল্পগুলো থেকে তুমি আনসার করতে পারবে। বুঝা গেল? ফাইনালি আনসার করাটা নিয়ে কথা। আর এই কোশ্চেনগুলোই এরকম টাইপের কোশ্চেন, হুবহু এই কোশ্চেনটা আসবে কিনা এটা তো বলা খুবই মুশকিল। তবে হ্যাঁ, এইরকম টাইপের কোশ্চেন আসবে এবং এই কনসেপ্টগুলো হেল্প করবে তোমাকে আনসার করতে। বাস এটুকু ভরসা রাখতে হবে। ঠিক আছে, চলো। প্রমোটিং কোর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, হাতে থাকা যাক, মানে হাতে থাকুক। রিডিউসিং দ্য রোল অফ পাবলিক সেক্টর, তাই কি? মোটে নয়। তারপরে কি বলছে? এলিমিনেটিং গভর্নমেন্ট ইন্টারভেনশন।
গভর্নমেন্টের ইন্টারভেনশনকে এলিমিনেট করা মানে এই কনসেপ্টটাকে বলা হয় লেইসেজ ফেয়ার। বুঝতে পারলে কি বলে? লেইসেজ ফেয়ার। এই লেইসেজ ফেয়ারের যে কনসেপ্টটা আমরা যদি দেখি যে অ্যাডাম স্মিথের যে ওয়েলথ অফ নেশনস যে বইটা রয়েছে না, সেই ওয়েলথ অফ নেশনস বইতে এই লেইসেজ ফেয়ার সম্পর্কে ডিটেলসে বলা আছে যে কিভাবে কি হবে, একটা রাষ্ট্র কিভাবে তার লেইসেজ ফেয়ারের আন্ডারে কি করবে না করবে। তো এই কনসেপ্টে আমেরিকা ছিল প্রথম দেশ যারা এই লেইসেজ ফেয়ারের কনসেপ্ট এনেছিল। বোঝা গেল? তো এই কারণে দেখবো যে ক্যাপিটালিস্টিক ইকোনমি যে কথা আছে তার প্রথম কথাই হচ্ছে লেইসেজ ফেয়ারের কনসেপ্ট, যেখানে গভর্নমেন্ট কি করবে, সেক্টরগুলোকে ইন্টারভেন্স খুবই কম করবে। বেশিরভাগ যা থাকবে পাবলিক যে জায়গায় প্রাইভেট সেক্টরে ডমিনেন্স থাকবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের কাজ হবে যে সে ট্যাক্স লাগু করবে, সেখান থেকে কালেক্ট করবে, পাবলিক মেনটেন করবে, এগুলো। ওকে, তো কি হবে তাহলে বলো? তো আনসার হবে কি? প্রমোটিং কোর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তো পিএসইউ, বি উইল বি দ্য রাইট অ্যান্সার। রাইট। পরবর্তী প্রশ্ন, হাউ ওয়াজ দ্য প্রাইভেট সেক্টর রেগুলেটেড ডিউরিং 51 থেকে 90? তাহলে বলো, যদি এইটা হয়ে থাকে তো উল্টোটা হতে পারে। তাহলে প্রাইভেট সেক্টরকে তখন কি আমরা এত চাপ, মানে এত কি প্রিভেল করেছিলাম? ইট ওয়াজ কমপ্লিটলি অ্যাবলিশড। দেখো, কমপ্লিটলি তো অ্যাবলিশড আমরা করিনি। ইট ওয়াজ গিভেন ফ্রি রেন টু অপারেট উইথাউট রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন কি কোনো রকম কিছু ছিল না? না, এটাও ঠিক না। ইট ওয়াজ রেস্ট্রিক্টেড টু আ ফিউ অ্যাক্টিভিটিস রিকোয়ারিং লাইসেন্সিং। কি মনে হচ্ছে? আচ্ছা, আরেকটা পড়া যাক। ইট ওয়াজ অ্যালোড টু কম্পিট ফ্রিলি উইথ ফরেন কোম্পানিজ। এটা কিন্তু হয়েছিল আফটার 1991। দেখো, ইকোনমি, তো সি উইল বি দ্য রাইট আনসার। চলো একটা কথা বলি তোমাদেরকে, তোমরা মনে রাখবে। গ্র্যাজুয়েশন লেভেলে যদি তোমরা কেউ ইন্টারন্যাশনাল ট্রেডের একটা কনসেপ্ট হয় পড়ে থাকো, সেটা নিশ্চয়ই পড়ে থাকবে থিওরিতে। যখন এই যে আমাদের দেশের এই যে চাইল্ড ইন্ডাস্ট্রি যেগুলো, মানে চাইল্ড ইন্ডাস্ট্রি বলতে যে ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, তাদেরকে প্রোটেকশন দেওয়া। কেন প্রোটেকশন দেওয়া হয় না? একটা দেশের যদি চাইল্ড ইন্ডাস্ট্রিগুলোকে আমরা প্রোটেকশন না দিই, তাহলে সবে সবে ইন্ডিয়া থেকে কলোনি, ইন্ডিয়া তো কলোনি ছিল, সেখান থেকে মুক্তি পেয়েছে, ইন্ডিয়াতে এত ইকোনমিক ডিস্ট্রেস চলেছে। তো ইনিশিয়ালি ভারত কিন্তু চায়নি যে ওই ফিলিংটা তাদের দেশের নাগরিকরা আবার পাক, যে এই যা সবে কলোনি গেল, কিভাবে কলোনি হলে বা ইকোনমিক্যালি যদি কাউকে শাসন করা হয়, রুল করা হয়, তার অবস্থা কি হতে পারে। তো তারপরে পরে ইন্ডিয়া তাই চায়নি পুরোপুরি, সে চেয়েছে কি যে সরকার পলিসি বানাবে, পুরোপুরিও যে রেস্ট্রিক্ট করবে এমনটাও নয়। বলেছে কোনো কোনো জায়গা থাকবে, যে জায়গাগুলো থাকবে পিওরলি রেস্ট্রিক্টেড, এবং সেখান থেকে যদি কেউ ব্যবসা ট্যাবসা করতে চায় তো লাইসেন্স লাগবে। লাইসেন্স রাখছিল, একদম পুরোপুরি প্রাইভেট সেক্টরকে দেয়নি, কথা ঠিক না। যেই কারণে দেখবো যে ইন্ডিয়ান ইকোনমিকে আমরা বলেছি মিক্সড ইকোনমি, যেখানে প্রাইভেট সেক্টরও ছিল, পাবলিক সেক্টরও ছিল। এবং এখনো আফটার 1991 ইন্ডিয়ান ইকোনমি মিক্সড ইকোনমি রয়েছে, কিন্তু তার নেচারটা বদলে গেছে। একটা জামানা ছিল বিফোর 1991, দেখবো যে এখানে প্রিডমিনেন্স ছিল কার? পাবলিক সেক্টরে ডমিনেন্স ছিল। আফটার 1991 প্রাইভেট সেক্টর ডমিনেন্স ছিল। যেটা আমি বলছিলাম, এই প্রোটেকশনটা ইনিশিয়ালি আমরা এই কারণে দিয়েছিলাম যাতে বিদেশ থেকে কোনো ফরেন কোম্পানি এসে আমাদের দেশের ওই সিমিলার টাইপের প্রোডাক্ট তারা অনেক কম দামে বা চিপ রেটে বিক্রি করলো। তাতে কি হবে বলতো? দেশের মার্কেটে যে ছোট ছোট কোম্পানি যেগুলো আছে তারা কম্পিট করার মতো তাদের সেই ক্ষমতাটুকু নেই স্বাভাবিকভাবে। এবার যেহেতু কম্পিট করতে পারছে না, কম্পিট যদি না করে অ্যাজ এ হোল দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট কি হবে? বলছে না, হবে না। তাহলে কি উচিত? না, তাহলে এক কাজ করো না, একটা প্রোটেকশন আমরা দিয়ে দিই। তাতে কি হবে না, ওই পার্টিকুলার কমোডিটিগুলো আমাদের ইন্ডিজিনাসলি যেগুলো উৎপাদন হবে বিক্রি হবে। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যা ডিমান্ড যা আছে এবং যা যেই পরিমাণ সাপ্লাই দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে সেটা কম্পিট করে উঠতে পারছে না। তাহলে এই বড় ডিমান্ডকে ফুলফিল করবে কে? আমাদের বাজার আছে এত বড়, ভাবো আমাদের দেশ এত বড় বাজার সারা পৃথিবীর কাছে, কিন্তু সেই দেশে ঢুকতে পারছে না কোম্পানিগুলো। আবার আমাদের দেশের লোকজনের যে ডিমান্ড সেটাও ফুলফিল করতে পারছে না ইন্ডিজিনাসলি যা প্রোডাকশন হচ্ছে সেগুলো। ফলে বাধ্যতামূলক বলো যাই বলো, আমাদের দেশের যা ডিমান্ড সেটা ফুলফিল করার জন্য গভর্নমেন্ট যখন ইম্পোর্ট করেছে, প্রচুর পরিমাণে টাকা পয়সা উল্টে বেরিয়ে গেছে, আমাদের কাছে ইকোনমিক্যালি প্রচুর পরিমাণে বার্ডেন ক্রিয়েট হয়েছে। ফলে আমরা বাধ্যতামূলকভাবে আমরা কি করলাম, এটা ওয়েলকাম জানালাম, কিছু করার নেই। এতে আমাদের ভালো হলো না মন্দ হলো, এটা তো বিরাট বড় ডিবেটের কথা। প্রচুর ভালো কিছু এসছে, সঙ্গে সঙ্গে কিছু খারাপ কিছু হয়ে গেছে। অন্যতম খারাপ কথা বলা হয় যে ইন্ডিয়ান ইকোনমিতে গ্রোথও করেছে, বাট জবলেস গ্রোথ। এবং এখনকার কন্টেম্পোরারি সময় বলছে যে, লেটেস্ট রিপোর্ট বলছে আমাদের দেশে যে পরিমাণে জব ক্রিয়েশন হয়েছে, 86% জব ক্রিয়েশন হয়েছে গিগ ইকোনমিতে। এই গিগ ইকোনমি কাকে বলে রিসেন্টলি তোমরা জানো, এই যে জোম্যাটো, সুইগি, যারা ডেলিভারি বয় যারা আছে, উইথাউট কোনো রকম কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, হায়ার অ্যান্ড ফায়ার নীতি কাজ হয় না, তো এদের কোনো প্রপারলি কোনো কিছু রয়েছে, প্রোটেকশন রয়েছে, সামাজিক কোনো সুরক্ষা রয়েছে। তাহলে এই সংখ্যাটা দিন প্রতিদিন বেড়েছে। এরকম আরো একাধিক আছে। তো যেমন ভালো কিছু এনেছে, খারাপ কিছু এনেছে, এগুলো সবটা একটা বিতর্কিত বিষয়।
যাকে আমি যেটা বলতে চাইছিলাম আশা করি তোমরা বুঝেছো। তাহলে একটা সময় তখন আমরা বাধ্য হয়ে কি করলাম, এই যে প্রোটেকশনটা, চাইল্ড ইন্ডাস্ট্রিগুলোকে যে প্রোটেকশন, এটাকে আমরা তুলে দিলাম। ফলে কি হয়েছে, এখন ছোট ছোট কোম্পানি হোক, যেই হোক, তাকে কোনো কমোডিটি, যে যাই গুডস হোক, সার্ভিসেস হোক, যাই প্রডিউস করুক, তাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দিকে মাথায় রেখে হতে। তাহলে একটা ভালো দিক হয়েছে কি, যে আমরা যারা আছি, যারা আমরা কনজিউমার, যারা তারা অনেক একটা কোয়ালিটি জিনিস আমরা পাই, কমোডিটি অনেক কম্পিটিশন থাকার ফলে কি হয়, চিপ রেটে আমরা পাই, এটাও সত্যি কথা, তাই না? তো অ্যাজ এ হোল যারা কনজিউমার, যারা তাদের ক্ষেত্রে অনেকাংশে ডেফিনেটলি ভালোই হলো, হ্যাঁ, এটাও সত্যি কথা, তাই না? আবার অনেক একাধিক এমন কমোডিটি ছিল যেগুলো আমরা উৎপাদনই করতে পারি না এখনো পর্যন্ত। ভাবো, সব টয় উৎপাদনে চীনের থেকে আমরা কত উৎপাদন, সামান্য টয় খেলনার কথা বলছি, আমরা বাড়িতে মশা হলে যে এই যে মসকুইটো ব্যাট যে করি, সেটাও আমরা ইন্ডিজিনাসলি এত উৎপাদন করতে পারি না। বহু কিছুতে আমরা সাধারণ সাধারণ জিনিস যেগুলো আমরা ডেলি লাইফে আমাদের পার্ট হয়ে গেছে, বাট আমরা ইন্ডিজিনাসলি সেগুলো উৎপাদন করতে পারি না, সেগুলো ইম্পোর্ট করতে হয় আমাদেরকে। বুঝা গেল? ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলছে why was domestic industry protected from international competition? ঠিক আছে, আমি এক্ষুনি যে গল্পটা তোমাদেরকে আমি বললাম, তো এই গল্পটা থেকেই আনসার পাওয়া যাবে, যে আমরা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেকশন দিয়েছিলাম। কেন দিয়েছিলাম দেখা যাক। বলছে টু এনকারেজ মোর ফরেন ট্রেড, এই জন্য দিয়েছিলাম, ফরেন ট্রেডকে এনকারেজ করবো বলে। এটাই কি আমরা গল্প থেকে এটা বুঝেছি? ডেফিনেটলি নয়। নেক্সট কি বলছে, টু স্ট্রেনথেন দ্য ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টর। কি বললাম আমি, যে যদি কমোডিটিকে যদি আমি কম্পিটিশনের মধ্যে না ফেলি, তাহলে কি হবে না, ডোমেস্টিক উৎপাদন যা হবে তো কম্পিটিশন নেই, ফলে যা উৎপাদন করে বিক্রি বাট্টা করবে, ফলে আমার দেশের ইন্ডাস্ট্রিগুলো বৃদ্ধি হবে। এটাই ছিল মোটামুটি একটা প্রোটেকশন দেওয়ার অন্যতম প্রধান কারণ। কিন্তু গল্প কি হয়েছে, কম্পিটিশন না থাকার ফলে এর ভেতরে অনেক ঘুঘু ঢুকে গেছে। প্রথম কথা, কম্পিটিশন নেই, যেহেতু যেখানে কম্পিটিশন নেই সেখানে গ্রোথও নেই, রাইট? এরকম একাধিক জিনিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর রয়েছে, বহু কিছু গন্ডগোল আছে, যেই কারণে স্বাভাবিকভাবে বাধ্য হয়ে আমাদেরকে ওপেন করে দিতে হলো। যাক, তো এটাই ছিল এর প্রধান কারণ, টু স্ট্রেনথেন দ্য ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টর। ওকে, আচ্ছা দেখা যাক, টু অ্যালো ফ্রি মার্কেট কম্পিটিশন, তারপরে টু ইনক্রিজ রিলায়েন্স অন ফরেন গুড। ঠিক আছে, তো আনসার স্ট্রেনথেন দ্য ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং, দিস ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ওয়াজ এ কি ফোকাস ইন ফাইন্যান্সিয়াল পলিসি ডিউরিং দিস পিরিয়ড? তার মানে এই সময় মানে কোন সময়ের কথা বলছে? এই সময় মানে কোন সময়, মানে ওই 1950s এর পরে, ওই সমসাময়িক কথা। তো এই সময় কন্ডিশন কেমন ছিল? হোয়াট ওয়াজ এ কি ফোকাস অফ ফাইন্যান্সিয়াল পলিসি? আমাদের ফাইন্যান্সিয়াল পলিসি প্রধান ফোকাস কি ছিল? গল্পের মধ্যে দেখো তো, এটা পাই কিনা দেখা যাক। হাই ইন্টারেস্ট রেট টু এনকারেজ সেভিংস। তারপরে কি বলছে? লো ইন্টারেস্ট রেট টু প্রমোট বরোয়িং। ভালো করে বুঝতে হবে, এই কোশ্চেনটা কিন্তু খুব সাদামাটা কোশ্চেন নয়, খুব ঘোটালা কোশ্চেন। ঠিক আছে, 1951 অনওয়ার্ডস এই সমসাময়িক সময়ে তোমার যে কনসেপ্টটা যদি তুমি ভালো করে ফিল করতে না পারো, তাহলে আনসারটা ভুল হয়ে যাবে পুরো। এনকারেজিং পিপলস ইনভেস্টমেন্ট ইন ফরেন মার্কেট, আর কি বলছে? কমপ্লিট লিবারালাইজেশন অফ ফাইন্যান্সিয়াল পলিসিস। কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য কি ফোকাস ইন ফাইন্যান্সিয়াল পলিসি ডিউরিং দিস পিরিয়ড? ভালো করে বুঝতে হবে, এর সঙ্গে একাধিক জিনিস জড়িত আছে, বোঝো। এমন একটা পিরিয়ড যখন লোকজনের কাছে টাকা পয়সা খুব কম আছে, তুমি ভেবেচিন্তে উত্তর দেবে, ঠিক আছে, তুমিই উত্তর দেবে, কম আছে। আমরা চাই লোকজনের থেকে লোকজন টাকা ইনভেস্ট করুক, তাহলে আমাকে কি বলতে হবে? লোকজনকে কখন লোকজন টাকা একটা অর্গানাইজ জায়গা দিয়ে লোকে টাকা পয়সা রাখবে? লোকে দেখতে লোকজন মহাজনী সুদখোরি লোকজনকে টাকা পয়সা দিলে রেট অফ ইন্টারেস্ট বেশি থাকে, পাবে। আমি সরকার কি বলছে, ওখানে তো তোমার রিস্ক রয়েছে, টাকা তো তোমার এদিক ওদিক হয়ে যেতে পারে, তুমি আমার দিক দিয়ে করো না, ব্যাংকের দিক দিয়ে করো, চাপে কি আছে? কিন্তু লোকজন কি বলে, তুমি তো রেট অফ ইন্টারেস্ট আমার কম দাও, আমি তোমার কেন রাখবো টাকা? সরকার বলে ঠিক আছে, আমি তোমাকে রেট অফ ইন্টারেস্ট একটু বেশি করে দিচ্ছি, হ্যাঁ তুমি ওখান থেকে যতটা পাও ততটা হয়তো পাবে না, কিন্তু তুমি নিরাপত্তা পাবে, সিকিউরিটি পাবে। বলো তোমাকে কেয়া যাইয়ে নিরাপত্তাও পাচ্ছ, প্লাস আচ্ছা কাছা পাচ্ছ, দেখা গেল ভালো কথা। তো ইনিশিয়ালি আমাদের রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি ছিল, তোমরা দেখতে পাচ্ছ। শুধু রেট অফ ইন্টারেস্ট নয়, রেট অফ ইন্টারেস্ট বেশি থাকার ফলে ইনভেস্টমেন্ট তো এসেছে, ঠিক কথা, কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। কি বলতো? আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট বাড়লে ইনভেস্টমেন্ট কি বাড়ে? ইনিশিয়ালি ভাবা হতো, কিন্তু ভাবো রেট অফ ইন্টারেস্ট যদি কমে, লোকজন বরোয়িং করে কিন্তু বেশি, এবং বরোয়িং বেশি হওয়ার ফলে কি হয়, ইনভেস্টমেন্টও কিন্তু কি হয়, বুস্ট হয়। তাই ওভার দ্য পিরিয়ড তোমরা দেখতে পাবে, একটা জামানা যদি তোমরা যখন ব্যাংকিংটা করবে না, দেখবে সিআরআর, এসএলআর, এগুলোকে বলে রিজার্ভ রেট, একটা সার্টেন পোর্শন টোটাল যা ব্যাংকিং সিস্টেমে যা জমা পড়ে, ব্যাংকগুলোকে জমা রাখতে হয়। দেখবে এদেরও পরিমাণ ইনিশিয়ালি কিন্তু বেশি ছিল,
কিন্তু যখন পরবর্তীকালে ব্যাংকিং রিফর্ম হলো, সে দেখো 1991 অনওয়ার্ডস এরকম সময় নরসিংহম কমিটি 1, তোমরা জানো ডেফিনেটলি, রিফর্ম হলো। তাতে কি বলা হলো যে ইন্টারেস্ট রেটকে কমাও। কিভাবে ইন্টারেস্ট রেট কমাবে? দেখো ব্যাংকগুলো বলছে ইন্টারেস্ট আমি কমাবো কিভাবে? আমার কাছে যেই পরিমাণ টাকা, ভাবো তুমি, তোমার কাছে 100 টাকা এসছে, তোমাকে বলা হলো তুমি 50 টাকা কাজে লাগাতে পারবে না, বাকি 50 টাকাকে কাজে লাগিয়ে তোমাকে লোকজনকে রিটার্নও দিতে হবে। তো তোমাকে কি করতে হবে? এটা স্বাভাবিক, তার 100 টাকা তুমি কাজে লাগাতে পারছো না, 50 টাকাকে কাজে লাগিয়ে তুমি যদি লোককে রিটার্ন দিতে চাও, তো তোমাকে রেট অফ ইন্টারেস্ট বাড়াতে হবে স্বাভাবিকভাবে। কি ব্যাংকগুলো বলছে কি যে আরবিআই নর্মস আছে, এত পরিমাণ রিজার্ভ রাখতে হবে, তো তাহলে কি করা যাবে? আমি রেট অফ ইন্টারেস্ট কমাবো কিভাবে? নরসিংহম কমিটির রেকমেন্ডেশন কি বললো? যে কাজ করে যে রিজার্ভের পরিমাণ কমিয়ে দাও। স্বাভাবিক, রিজার্ভের পরিমাণ যদি কমে, তোমার হাতে এক্সট্রা মানি যাবে, তোমার হাতে এক্সট্রা মানি গেলে তুমি রেট অফ ইন্টারেস্ট কমাও না কনজিউমার হাতে। এইভাবে কাজ হয়েছে, তাই আমরা দেখতে পাবো তাহলে এগুলো রিফর্মও হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি এটাই ছিল। বোঝা গেল কি বললাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কোথায় গেল? হাই ইন্টারেস্ট রেট টু এনকারেজ সেভিংস। এখন কি আছে? এখন দেখো, এখন আমরা MCLR এ চলছি। কেউ হোম লোন নিলে তার কিন্তু ইএমআইটা হচ্ছে মাসে মাসে একদম ফিক্স থাকছে, এমনটাও নয়, তাই না? সে বলছে কি না, রেপো রেট বেড়ে গেছে, তো বল ঠিক আছে, রেপো রেট যদি বাড়ে তোমার এখানে পেমেন্টটাও একটু বাড়বে, রেপো রেট যদি কমে তোমার এখানটাও একটু কমবে। তো দু তরফের পক্ষেই লাভ বলছে না, ফিক্স থাকার থেকে ফ্লোটিং থাকলে দু তরফেই দেখছে, তাই না? যে লোন নিল সেও দেখলো যে বেড়েছে তাই আমাকে বেশি বাড়ছে, যে কমেছে তো কমটাই দিচ্ছি আমি, রাইট কিনা? চলো নেক্সট বলছে হাউ ওয়াজ দ্য স্মল স্কেল ইন্ডাস্ট্রি সেক্টর প্রোটেক্টেড। তো বলছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি সেক্টরকে কিভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে? বাই ব্যানিং লার্জ ইন্ডাস্ট্রি ফ্রম প্রডিউসিং সার্টেন গুডস। বলছে বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের বলা হয় তোমরা এগুলো উৎপাদন করবে না, বাস। বাই রিজার্ভিং সার্টেন এরিয়াজ এক্সক্লুসিভলি ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রি। বলছে কিছু কিছু এলাকা বলা হয়েছে যে না, এইখানে উৎপাদনগুলো এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোই করবে। বাই অ্যালোয়িং অনলি ফরেন কোম্পানিজ টু অপারেট দ্য এটা তো নয়। বাই এলিমিনেটিং সাবসিডি, তাহলে সাবসিডি বলো, এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে? বাই ব্যানিং লার্জ ইন্ডাস্ট্রি ফ্রম প্রডিউসিং সার্টেন গুড, নাকি বাই রিজার্ভিং সার্টেন এরিয়াজ এক্সক্লুসিভলি ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রি? এবারে আসে কি আমাদের কনস্টিটিউশনের থট। তুমি বলবো বাবা এই কোশ্চেন আনসারের সঙ্গে কনস্টিটিউশনের কি সম্পর্ক আছে? বলো আমাদের কনস্টিটিউশনকে পজিটিভলি ইন্টারপ্রিটেশন করা হয়েছে নাকি নেগেটিভলি ইন্টারপ্রিটেশন করা? যদি আমি বলি তো কি আমরা পজিটিভ ইন্টারপ্রিটেশনের কথা বলি, তাই তো? তুমি এই দুটোকে কম্পেয়ার করো তো। বলছে ব্যানিং লার্জ ইন্ডাস্ট্রি ফ্রম প্রডিউসিং সার্টেন গুড, লার্জ ইন্ডাস্ট্রিকে ব্যান করে দেওয়া হলো। আর একটা হলো রিজার্ভিং সার্টেন এরিয়া এক্সক্লুসিভলি ফর স্মল। কোনটা সেন্স পজিটিভ? কোনটা? বি না? বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মাথায় রাখবে। তো এই জন্য আমাদের কখনো কখনো কি হয়, ইন্টারপ্রিটেশনটাও কি হয়, ম্যাটার করে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দ্য ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট? তো বলছে ফেরার অ্যাক্ট, বলাই তো আছে ফরেন এক্সচেঞ্জকে রেগুলেট করবো বলার জন্য। ফেরার অ্যাক্ট কবে হয়েছিল? হ্যাঁ, এটা হয়েছিল 1973-তে, বুঝলে? আর এটা পরবর্তীকালে এটা ফেমা হয়ে যায় এবং সেটা হয় 1999 সালে। ঠিক আছে, তো যদিও এখন আমরা এই ফেরা অ্যাক্ট দিয়ে রেগুলেটর দেখবে আরবিআই কখনো কখনো এই মানি লন্ডারিং রিলেটেড ইস্যুতে বা এই ইন্টারন্যাশনাল ইস্যুতে, এই টাকা পয়সার ইস্যুতে এই অ্যাক্টের কথা পেপার পত্রিকাগুলোতে মেনশন করা থাকে। ঠিক আছে, একবার গুগল করে পড়ে নিও, পরে আমি করিয়ে দেবো যখন আরবিআই করাবো তখন। বলছে টু প্রমোট আনলিমিটেড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। বলছে যে এই ফেরা একটা পারপাস হচ্ছে এফডিআই কে রেগুলেট করবো বলে বলেছেন, নাকি টু রেগুলেট অ্যান্ড রেস্ট্রিক্ট ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। আর বলছে টু অ্যালো ফরেন কোম্পানি টু ডমিনেট দ্য ইন্ডিয়ান মার্কেট টু কমপ্লিটলি ব্যান ফরেন ইনভেস্টমেন্ট। তাহলে কি বলছে প্রমোট আনলিমিটেড ফরেন ডাইরেক্ট, এরকম তো হয় না, না আমাদের তো ক্যাপ সেক্টরাল ক্যাপ রয়েছে, এটা ইটসেলফ স্টেটমেন্টটাই ভুল। টু রেগুলেট অ্যান্ড রেস্ট্রিক্ট ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটাই ছিল, এখন তো আর ফেরার একটা নেই। ঠিক আছে, চল পরবর্তী প্রশ্ন দেখি। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইকোনমিক রিফর্মস পোস্ট 1991? তো বলছে 1991 সালের পরে ইকোনমিক রিফর্মস এর প্রধান অবজেক্টিভ, উদ্দেশ্য কি ছিল জানতে চেয়েছে। প্রধান উদ্দেশ্য কি ছিল? স্ট্রেংথেনিং গভর্নমেন্ট কন্ট্রোল ওভার ইন্ডাস্ট্রি, তাই কি করা না, তো রিল্যাক্স করে দেওয়া হয়েছিল, তাই না? তারপরে ফ্যাসিলিটিং ফ্রি মার্কেট ফোর্সেস। আচ্ছা, নেক্সট কি বলছে? ইনক্রিজিং রেস্ট্রিকশন অন ফরেন ট্রেড, কিন্তু রেস্ট্রিকশন তো কমিয়ে দেওয়া হয়েছে আফটার 1991, তো হবে না এটা।
এলিমিনেটিং প্রাইভেট সেক্টর পার্টনারশিপ, তাই কি নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে? তাহলে এটাও হবে না, আনসার কি হবে? বি, ফেসিলিটিং ফ্রি মার্কেট ফোর্সেস। একদমই তাই, লিবারালাইজেশন মানে কি? ফ্রি মার্কেট ইকোনমি। ওকে, বেশ। হাউ ডিড দ্য পোস্ট রিফর্ম ফেজ এনকারেজ ফরেন ক্যাপিটাল? বলছে পোস্ট মানে 1991 সালের পরে যে ফরেন এফডিআই যে আমাদের দেশের দিকে এলো, তো এর প্রধান কারণ কি? বাই ব্যানিং অল ফরেন ইনভেস্টমেন্ট, তাই তো, ব্যান করে কি হবে? বাই রেস্ট্রিক্টিং ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনস, বাই প্রমোটিং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বাই ন্যাশনালাইজিং অল ফরেন কোম্পানি। না, তো কি হবে তাহলে? ফরেন কোম্পানিকে ন্যাশনালাইজ করে দেওয়া হবে? গন্ডগোল হয়ে যাবে তো। তাহলে কি হবে তাহলে? বাই প্রমোটিং এফডিআই এবং এফআইআই, রাইট? চলো, এফডিআই কাকে বলে, এফআইআই কাকে বলে, আমরা পড়বো, টেনশন নেই, ঠিক আছে? চলো নেক্সট বলছে, হোয়াট চেঞ্জ ওয়াজ মেড রিগার্ডিং ইম্পোর্ট রেস্ট্রিকশনস ইন দ্য পোস্ট 1991 ফেজ? তো বলছে ইম্পোর্টের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল? কি দেওয়া হয়েছিল বলতো? আমাদের সব রিল্যাক্স করে দিয়েছিলাম, তাই না? তাহলে ক্ষেত্রেও তাই এরকমই কিছু একটা অপশনে থাকতে হবে, তাই না? ইম্পোর্ট রেস্ট্রিকশন ওয়্যার ইনক্রিজ, রেস্ট্রিকশন বাড়িয়ে দেওয়া হয়েছিল, গন্ডগোল হয়ে যাবে তো, তাই না? ইম্পোর্ট ওয়্যার কমপ্লিটলি ব্যান্ড, ইম্পোর্ট ব্যান করে দিয়েছি কমপ্লিটলি, বুঝতে পারছো? হবে না। ইম্পোর্ট রেস্ট্রিকশন ওয়্যার মিনিমাইজ টু এনকারেজ কম্পিটিশন, তাহলে কি হবে? অ্যান্ড গভর্নমেন্ট টুক ওভার অল ইম্পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটি। না, একদমই নয়। তাহলে কি হবে আনসার? সি ইজ দ্য রাইট আনসার, রাইট? নেক্সট, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখি। In the post-reform phase, what became the key driver of economic growth? তো বলছে after 1991 ইকোনমিক গ্রোথের পেছনে প্রধান ফ্যাক্টর কি ছিল, তাই না? প্রধান ফ্যাক্টর কি ছিল জানতে চেয়েছে। বলছে যে গভর্নমেন্ট রেগুলেশন অ্যান্ড লাইসেন্সিং। কি বলছে? পোস্ট রিফর্ম বলেছে, মাইন্ড ইট। কি বলেছে? পোস্ট রিফর্মের কথা বলেছে। বিফোর হলে কিন্তু এটা হয়তো ঠিক ছিল, পোস্ট রিফর্ম তো এটা হয়নি। গভর্নমেন্ট রেগুলেশনস অ্যান্ড লাইসেন্সিং করেছে কি? হোয়াট বিকাম ড্রাইভার, মানে গভর্নমেন্টের রেগুলেশন এবং লাইসেন্সিংটাই নাকি ইকোনমিক গ্রোথের প্রধান জিনিস হয়েছে। স্টেট কন্ট্রোল ওভার ইন্ডাস্ট্রিজ, তারপরে কি বলছে? কম্পিটিশন রাদার দেন কন্ট্রোল। আচ্ছা, হাতে থাকবো। আর কি বলছে? কমপ্লিট রিলায়েন্স অন পাবলিক সেক্টর আন্ডারটেকিং। তাই কি হয়েছিল না? বলে এক কাজ করো, কন্ট্রোল করবো না এবার থেকে, এবারে তুমি কম্পিটিশনে নাও, ঠিক আছে? দাম হ্যাঁ তো জিতকে দিখা, এই তো গল্প। আর বলছে কোটেশনে মারো গলি। তোমার যদি কোয়ালিটি থাকে, যদি দম থাকে, তুমি লড়ো, জিতে নাও, বাস, কাহানি খতম। ওকে, নেক্সট কি বলছে? আফটার 1991 গভর্নমেন্ট পার্টিসিপেশন ইন ইন্ডাস্ট্রিজ ওয়াজ রেস্ট্রিক্টেড টু হুইচ সেক্টর? বলছে 1991 সালের পরে গভর্নমেন্ট পার্টিসিপেশন ইন্ডাস্ট্রি ওয়াজ রেস্ট্রিক্ট, কোন কোন জায়গায় রেস্ট্রিকশন দিয়েছিল। আস্তে 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 রেস্ট্রিকশন উঠে গেছে বেশিরভাগই। এখন এগ্রিকালচার হবে না, অটোমোবাইল হবে না, অ্যাটমিক এনার্জি, মিনারেলস অ্যান্ড রেলওয়েজ দেখতে পাচ্ছি, ব্যাংকিং ডেফিনেটলি নয়। তো আনসার কি হবে? এটা। যদিও এখন এই যে অ্যাটমিক এনার্জির ক্ষেত্রে এখন প্রাইভেটকে আমরা দিচ্ছি, মিনারেলও তাই, রেলওয়ে তাই, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। যদিও রেলওয়ের ক্ষেত্রে কিছুটা পোর্শন প্রাইভেট হয়ে গেছে, কিছুটা এখনো পর্যন্ত আছে, তারা পিওরলি হয়নি পুরোটা। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি একটুখানি। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য ফার্স্ট 5-year প্ল্যান? তো বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক ফোকাস কি ছিল? আই হোপ তোমাদের মনে আছে কি ছিল। এগ্রিকালচার সেক্টরকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, তাই না? তাহলে কি হবে? এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্ট, তাই না? এখানে ডেফিনেট করে বলে দেওয়া যায়, কোনো চাপ নেই। নেক্সট কে বলছে, হু ইজ কনসিডার দ্য আর্কিটেক্ট অফ ফার্স্ট 5-year প্ল্যান? ঠিক আছে, পরপর যেগুলো আমরা পড়ি সেগুলোই কোশ্চেন আকারে আছে। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আর্কিটেক্ট কে ছিল? আশা করি আমাদের মনে আছে, KN রাজ। মনে আছে? KN রাজ। এবং যে মডেলের উপর ভিত্তি করে হয়েছিল তার নাম কি ছিল? হ্যারোড ডোমার মডেল। ঠিক আছে, মডেলের নাম কি তাহলে? হ্যারোড ডোমার মডেল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। What was the targeted GDP growth rate of the first 5-year plan? তো এই টার্গেট কি ছিল জানতে চেয়েছে, WBCS একবার এসেছিল। ফার্স্ট 5-year প্ল্যানে টার্গেটেড জিডিপি গ্রোথ কত ছিল জানতে চেয়েছে। কত ছিল? 2.1%। ঠিক আছে, আমি অ্যাচিভ করেছিলাম 3.6%। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু কি হয়েছিল? উত্তীর্ণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখা যাক কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস ওয়াজ নট ইনিশিয়েটেড ডিউরিং দ্য ফার্স্ট 5-year প্ল্যান? তো বলছে কোন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটা
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হয়নি। দেখো, ভাকরানাগাল ড্যাম হয়েছিল, হীরাকুদ ড্যাম হয়েছিল, নাগার্জুন সাগর ড্যাম, সর্দার সরোবরটা কিন্তু হয়নি। সর্দার সরোবরটা পরে হয়েছে, ঠিক আছে। ওই 1985 রিলেটেড ওই যে নর্মদা বাঁচাও মুভমেন্টের কথা তোমরা যদি পড়ে থাকো, তাই না, বাবা আমতের কথা আমরা পড়ি, তো এগুলো তোমরা পড়ে রাখবে একটু, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির জন্য। ওকে, দেখে রাখবে। তো সেটা তো পরে হয়েছিল অনেক, তাহলে এইগুলোই হবে আনসার। যদি বলে ভাকরানাগাল ড্যাম কোথায় অবস্থিত বলো তো, ভাকরানাগাল ড্যামটা পাঞ্জাবে অবস্থিত, আশা করি তোমরা জানো, তাই না। কোন নদীতে গো, কোন নদীতে রয়েছে ভাকরানাগাল ড্যামটা, কোন নদীতে রয়েছে? এর থেকে সহজ কোশ্চেন কিছু হয় না, কমেন্ট করে জানিও। হীরাকুদ ড্যাম কোথায় রয়েছে? ওড়িশাতে রয়েছে, মহানদীর উপরে রয়েছে, তাই না, এবং এটা সম্বলপুর ডিস্ট্রিক্টে রয়েছে। ওকে, আর কি নাগার্জুন সাগরের কৃষ্ণার উপর রয়েছে, অন্ধ্রপ্রদেশে আছে সর্দার সরোবর ড্যাম। কিন্তু কোথায় রয়েছে সর্দার সরোবর ড্যাম গো, বলো কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে, ঠিক আছে। চলো, হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এস্টাবলিশ? তো জানতে চাইছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে তৈরি হয়েছে, এটা আমরা জানি, আমরা আগের ভিডিওতে দেখেছি যে তৈরি হয়েছে 6 অগাস্ট, তাই না, 6 অগাস্ট 1952-তে তৈরি হয়েছে, ঠিক আছে। তো সহজ একটা প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন, এগুলো সম্পর্কে ডিটেলস আমি আগের দিন বলে দিয়েছিলাম, আশা করি তোমরা যেগুলো দেখছো পুরো একই কথা রিপিট আমি করছি না, নতুন কিছু হলে বলে দিচ্ছি। প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা একটুখানি প্লিজ দেখে নিও। তোমরা যদি কেউ সিরিয়াস অ্যাসপিরেন্ট থাকো, ইন্ডিয়ান ইকোনমিতে যদি প্রবলেম থেকে থাকে, এমসিকিউ দিয়ে আমি ডিটেলসে করিয়ে যাচ্ছি, ঠিক আছে। খাতা পেন নিয়ে বসো, এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা একটু লিখে নাও, ঠিক আছে। যথেষ্ট যথেষ্ট করে তো দেখো। আর যে কোনো বই, তোমার কাছে যা বই আছে না, যে কোনো বই, জিস্ট অফ এনসিইআরটি থেকে শুরু করে যে কোনো বই দিক থেকে থাকে, ভালো করে একবার টেক্সটটা ভালো করে পড়ে নাও, আর এমসিকিউগুলো সলভ করো, দেখো তোমার কনসেপ্ট অনেকটাই বেটার হয়ে যাবে, অনেকটাই, যথেষ্ট। বলছে হুইচ সিগনিফিকেন্ট সোশ্যাল ইনিশিয়েটিভ ওয়াজ ইন্ট্রোডিউস ইন 1952? তো বলছে 1952 সালে যে কোনটা হয়েছিল? হোয়াইট রেভলিউশন হয়েছিল? হয়নি। মিড ডে মিল স্কিম হয়েছিল? হয়নি। গ্রিন রেভলিউশনও হয়নি। হয়েছিল কি? ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম হয়েছিল। আশা করি তোমাদের মনে আছে কবে হয়েছিল, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, মনে আছে? চলো পরবর্তী প্রশ্ন, বলেছে যে when was the first finance commission of India established? ঠিক আছে, তো বলছে প্রথম ফাইন্যান্স কমিশন কবে তৈরি হয়েছিল? তো সেটা তৈরি হয়েছিল 22শে নভেম্বর 1951 সালে, ঠিক আছে। এবং প্রথম ফাইন্যান্স কমিশনার কে ছিল বলো তো, কে ছিল বলো? ভারতবর্ষের প্রথম ফাইন্যান্স কমিশনার কে ছিল? তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ফাইন্যান্স কমিশন সম্পর্কে 2-4টে ছোট ছোট ইনফরমেশন যেগুলো পরীক্ষার জন্য লাগে, একবার তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা লিখে নাও খাতায়, এগুলো পরীক্ষায় আসে। দেখো, ফাইন্যান্স কমিশন এটা আর্টিকেল 280-তে রয়েছে, নাম্বার 1। ওকে, নাম্বার 2, ফাইন্যান্স কমিশনকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। টোটাল মেম্বার কজন রয়েছে না, মেম্বার 1 জন 4 জন, টোটাল 5 জন, 1 জন চেয়ারম্যান এবং 4 জন আদার মেম্বার। যিনি চেয়ারম্যান তাকে কোন বিষয়ে নলেজ থাকতে হবে না, পাবলিক অ্যাফেয়ার্সে, ঠিক আছে। কি বললাম আমি? পাবলিক অ্যাফেয়ার্সে তার নলেজ থাকতে হবে, এটা মাথায় রেখো। আর কি না, এখন চলছে 16th ফাইন্যান্স কমিশন, ঠিক আছে, 2026 থেকে 2031, ঠিক আছে। চেয়ারম্যান কে আছে? অরবিন্দ পানাগড়িয়া, ঠিক আছে, অরবিন্দ পানাগড়িয়া, মাথায় রেখো। ইনি আবার প্রথম নীতি আয়োগের, তোমার মনে আছে, ভাইস চেয়ারম্যান ছিলেন অরবিন্দ পানাগড়িয়া, মনে আছে? নেক্সট আর একটা কথা আমরা মনে রাখবো, কি বাদ দিলাম বলো তো, যে কাজ কি ফাইন্যান্স কমিশনের? ফাইন্যান্স কমিশনের কাজ হচ্ছে সেন্টারের সঙ্গে স্টেটের টাকা পয়সাগুলো কিভাবে কি ভাগ করা হবে, কত পার্সেন্ট দেওয়া হবে না হবে, সেই রিলেটেড সাজেশন দেওয়া, বোঝা গেল। 16th ফাইন্যান্স কমিশন বলেছে কত না, স্টেট গুলোকে শেয়ার দেওয়া হবে কত পার্সেন্ট, 41%, ঠিক আছে। এই ছোট ছোট কথাগুলো তোমরা মনে রেখো, এইখান থেকে কিছু না কিছু তো পরীক্ষায় আসবে, কিছু না কিছু পরীক্ষায় আসবে, ঠিক আছে, মনে রেখো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। আর একটা প্রশ্ন তোমরা মাথায় রেখো। এছাড়াও একটা হয় গ্র্যান্ট ইন এইড রিলেটেড, হয় রিলেটেড গ্র্যান্ট ইন এইড, বুঝলে, সেই রিলেটেড একটা হয় যেটা আছে আর্টিকেল 275, মনে রেখো এটা। আর গ্র্যান্ট ইন এইড এটা প্রপোজালটা তোলা যায় শুধুমাত্র লোকসভাতে, ঠিক আছে। এই কয়েকটা কথা তোমরা মনে রেখে দিও। পরবর্তী প্রশ্ন চলো দেখি। আচ্ছা, হোয়াট ওয়্যার সাম কি অ্যাচিভমেন্ট অফ দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান? তো বলছে এদের মধ্যে কোনটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? টার্গেট কি ছিল? এগ্রিকালচার, তো অ্যাচিভমেন্ট যদি হয় সেই রিলেটেডই কিছু হবে। লজিক কি বলে? র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরবানাইজেশন হবে?
হবে না। ফুড সেলফ সাফিসিয়েন্সি, রিফিউজি রিহ্যাবিলিটেশন অ্যান্ড প্রাইস স্টেবিলিটি, বাকিগুলো পড়া যাক। এক্সপেনশন অফ হেভি ইন্ডাস্ট্রি, প্রাইভেট কি সেক্টর, হবে না। আচ্ছা দেখো, ফুড সাফিসিয়েন্সি মানে এগ্রিকালচারকে ধ্যান দিয়েছিলাম। রিফিউজি, আফটার পার্টিশন রিফিউজি ক্রাইসিস তৈরি হয়েছিল, এবং প্রাইস স্টেবিলিটি। ঠিক আছে, তো 44 এর বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান? তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা কার দিকে ধ্যান দিয়েছিলাম? আশা করি তোমাদের মনে আছে। কার দিকে? ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রির দিকে আমরা ধ্যান দিয়েছিলাম। তো অপশন কোথায় আছে? ডেভেলপমেন্ট অফ পাবলিক সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তাই না? আর দেখো, এখানে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় কিন্তু সেকেন্ড আইপিআর হয়েছিল, মানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন। ঠিক আছে, মানে যেটাকে ইন্ডাস্ট্রিয়াল পলিসির কনস্টিটিউশনও বলা হয়। এটা অনেকে ভুল করে 1991 ভাবে, তা কিন্তু না। ঠিক আছে, তো এটা হয়েছিল 1956-এ, মাথায় রাখবে এটা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি। আচ্ছা, হুইচ স্ট্র্যাটেজি ওয়াজ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বেস? তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা হয়েছিল কার উপর ভিত্তি করে? দেখো, তখন জওহরলাল নেহরু ছিলেন প্রাইম মিনিস্টার, আর প্রশান্ত চন্দ্র মহালানবিশ, দ্য ফেমাস স্ট্যাটিস্টিশিয়ান, তোমাদের আশা করি মনে আছে, তাই না? তো এটা ছিল কি? নেহরু মহালানবিশ স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো বি ইজ দ্য রাইট আনসার। কারণ এখানে যে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে জোর দেওয়া হয়েছিল, পাবলিক সেক্টর গ্রোথের দিকে জোর দেওয়া হয়েছিল, রাইট? বেশ। নেক্সট বলছে, হোয়াট ওয়াজ দ্য টার্গেটেড জিডিপি গ্রোথ রেট অফ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান? দেখো, এইরকম কোশ্চেন ডব্লিউবিসিএস এর প্রিলিমসে কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে আছে। যেহেতু আছে, তাই আমাদের একটুখানি পড়ে যাওয়াটা ভালো। কে জানে কোন দিন হয়তো লেগে গেল, তাই না? লেগে গেলে আর কি করা যাবে। তো কত ছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের টার্গেট ছিল? আচ্ছা, টার্গেট ছিল তো 4.5, অ্যাচিভ হয়েছিল 4.27। ওকে, তার মানে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি কি হয়েছিল না? ব্যর্থ হয়েছিল। তাহলে যদি বলেছি কি টার্গেট, বলেছে টার্গেট কত ছিল? 4.5 ছিল টার্গেট। এবং বড় কথা কি বলতো, এখানে যেগুলো আছে না, সেগুলো ফিগার গুলো কেমন টাইপের একটা, হ্যাঁ, দেখলে এমনিও বোঝা যায় যে টার্গেট কখনো 4.27 হবে না। ওকে, বলছে হোয়াট ওয়াজ আ মেজর ইকোনমিক স্ট্র্যাটেজি অ্যাডপ্টেড ইন দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান? তো কি ছিল? আমরা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের কার দিকে ধ্যান দিয়েছিলাম বলতো? ইম্পোর্ট সাবস্টিটিউশনের দিকে এবং সেলফ রিলায়েন্সের দিকে জোর দিয়েছিলাম। ঠিক আছে, দেখো, আমরা তখন অলরেডি বুঝতে পেরেছি যে আমরা যদি ইম্পোর্ট সাবস্টিটিউশন যদি আমরা না বার করতে পারি, তাহলে প্রচুর পরিমাণে কারেন্সি আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট চলছে। তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা কার উপর ধ্যান দিয়েছিলাম? ইম্পোর্ট সাবস্টিটিউশনের দিকে। অ্যাপার্ট ফ্রম হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো ছিলই ছিল। নেক্সট, হুইচ মেজর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ওয়াজ ন্যাশনালাইজড ইন 1956? তো বলছে 1956 কোনটাকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল? দেখো, আরবিআই কে ন্যাশনালাইজ করা হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। এলআইসি কে করা হয়েছিল কিন্তু 1956-এ। হ্যাঁ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল 1955-এ, আর আইডিবিআই তৈরি হয়েছিল 1965, এরকম সময় তৈরি হয়েছিল। তাহলে আনসার কি হবে? তো এলআইসি ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখি। দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এইটা আইডিবিআই সম্ভবত 1960। আচ্ছা দাঁড়াও, একটুখানি তোরা একটু দেখে নিও তো, একটু গুগল করে নিও তো। ঠিক আছে, দেখে নিও, এটা মনে হচ্ছে 1964 কি 65, একটু দেখে নিও, কেমন? একটু দেখে নিও সালটা। বেশ। নেক্সট বলছে কি, দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়াজ ইন্ট্রোডিউস ইন হুইচ ইয়ার? সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি কবে ইন্ট্রোডিউস করা হয়েছে? দেখো, প্রথমটা হয়েছিল 1948-এ, যেখানে প্রথম মিক্সড ইকোনমির কথা বলা হয়েছিল। অফিসিয়ালি অ্যাডপ্টেড হয়েছিল কবে? সেকেন্ড আইপিআর 1956-এ, তাই না? চলো, এই ছিল টোটাল 50টা প্রশ্ন। এর পরের দিন আমি আবার 25টা এরকম করে 25টা করে একটা সেশনে করব। নেক্সট দিনও তাই আমি তোমাদের প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগ, এটা যেমন চলতে থাকবে, পুরোটা আমি শেষ করি। নাম্বার অফ এমসিকিউজ প্রচুর রয়েছে, একটা সেকশন আমি চেষ্টা করছি মোটামুটি 25টা করে একটু ডিটেলস, একটু ইলাবোরেটলি আলোচনা করে দেওয়ার। এতে 25টা এমসিকিউ সাথে সাথে তোমার একটা মোটামুটি একটা কনসেপচুয়াল একটা স্পিয়ার তৈরি হয়। ঠিক আছে, এটাই মোটামুটি আমার উদ্দেশ্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি কোনো মতামত থাকে জানাতে পারো। আর তোমাদের যে প্রশ্নগুলো আমি করছি সেগুলো আনসার কিন্তু তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কিন্তু জানিও। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।